আজকের গল্প দীপ আর দীপ। দীপ, এই দীপ, চা খাবে? সুদীপ এদিক ওদিক তাকায়। কানে তার মোবাইল, কাঁধে তার শান্তিনিকেতনই ঝোলা ব্যাগ। রিকশা ধরার আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে। একটাই চিন্তা, 5:30টার বাস ধরতে না পারলে 8টার মধ্যে পৌঁছানো যাবে না। রিকশাগুলো অন্য সময় প্যাঁক প্যাঁক শব্দ তুলে যায়, আজ দরকারের সময় একটারও দেখা নেই। এই দীপ, কোথায় বেরিয়েছিস? এই যে এদিকে, চায়ের দোকানে। সুদীপের এতক্ষণে খেয়াল হলো তাকে দীপ বলে একজনই ডাকে, সে দীপা। চায়ের দোকানের সামনে এসে দেখল দীপা, অয়ন আর পারমিতা চায়ের গ্লাস সামনে রেখে নিজেদের মধ্যে কথা বলছে। কলেজ থেকে বেরিয়ে ডান দিকের মোড়ে হারুদার চায়ের দোকান। কলেজের বেশিরভাগ ছেলে মেয়েই এখানেই চা খেতে আসে। কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন একটা আছে, সেখানে ফান্টুস মার্কা ছেলে মেয়েদেরই বেশি ভিড়। দীপা বলল, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? শুনতে পেয়েছি, কানে ফোন ছিল তাই বুঝতে পারিনি ডাকটা কোন দিক থেকে আসছে। দীপা বলল, হারুদা, আর একটা চা, একটা টোস্ট। কোথায় বেরিয়েছিস? একবার বাড়ি যাব, মা ফোন করেছেন, দিদি জামাইবাবু এসেছেন, কাল চলে যাবেন। দিদির খুব ইচ্ছে ভাইকে দেখার, তাই বেরিয়েছি। কিন্তু 5:30টার বাসটা কিভাবে ধরবো বলতো? একটা রিকশাও পাচ্ছি না। কিছু ঝামেলা হলো নাকি? হারুদাকে চায়ের কথা বললি কেন? চা খেতে গিয়ে বাস ফেল করবো যে। অয়ন বলল, তুই নিশ্চিন্তে চা খা, আমি তোকে মোটর সাইকেলে বাস স্ট্যান্ডে পৌঁছে দেব। চা খেয়ে অভ্যেসবশত পকেটে হাত ঢুকিয়ে সুদীপ উদ্বেগের সঙ্গে বলে ওঠে, যা। দীপা বলল, কি হলো? টাকা নিতে ভুলে গেছি। এরপর মেস থেকে টাকা এনে বাস তো ধরা যাবে না। তোর কত টাকা দরকার? জিজ্ঞাসা করে দীপা। উত্তরের অপেক্ষা না করে 100 টাকা বের করে বলে, এতে হবে তো? সুদীপ কিন্তু কিন্তু করে বলে, অত লাগবে না, 50 টাকা হলেই চলবে। দীপা বলল, তোকে সংকোচ করতে হবে না, যেটা দিচ্ছি নিয়ে রাখ। রাস্তায় কখন কি দরকার হবে কেউ বলতে পারে, না থাকলে তখন খুব অসুবিধায় পড়বি। দীপা, অয়ন, পারমিতা, সুদীপ সকলেই রাজ কলেজে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে পড়ে। পারমিতা ও অয়নের বাড়ি বর্ধমান শহরের মধ্যেই। দীপার বাড়ি দক্ষিণ দামোদরে মঙ্গলপুর গ্রামে। বর্ধমানে পিসিমার বাড়ি থেকে সে পড়াশুনো করে। সুদীপ এসেছে আরামবাগ থেকে, থাকে বর্ধমানে মেসের একটা ছোট্ট রুমে। দীপার বাবা কলকাতায় ট্রান্সপোর্টে কাজ করেন, মা গৃহকর্ত্রী। বাড়ির অবস্থা বেশ সচ্ছল। যেদিন সুদীপ মাস্টারমশাইয়ের সঙ্গে রাজ কলেজে ভর্তি হতে আসে, সেদিন দীপাও তার পিস্তত দাদার সঙ্গে ভর্তি হতে এসেছিল। সুদীপকে দেখে দীপার সেদিন মনে হয়েছিল ছেলেটাকে কোথায় যেন সে দেখেছে। কেবলু ছেলেটাকে দেখে তার হাসি পাচ্ছিল, কিন্তু সে যখন জানতে পারল ছেলেটা 89% নম্বর পেয়েছে, তখন তার মুখের মানচিত্রটা আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করলো। ছেলেটার তুলনায় তার মার্কস অনেক কম, 64.3 মাত্র। কেবলুর বুদ্ধি আছে বলতে হবে। অয়নের সঙ্গে সুদীপ চলে গেলে পারমিতা দীপাকে বলল, সুদীপকে এতগুলো টাকা দিতে গেলি কেন? ও তোকে ওই টাকা ফেরত দেবে ভেবেছিস? কি করে বুঝলি ফেরত দেবে না? বিরক্ত হয়ে প্রশ্ন করে দীপা। আমার সিক্স সেন্স বলে ওই ধরনের ছেলেগুলো সুযোগ সন্ধানী হয়। ও টাকা আনতে ভুলে গেছে না ছাই। ওকে নিয়ে তোর এত মাতামাতি আমার ভালো লাগে না। দীপা বলল, কাউকে না কাউকে নিয়ে তো মাতামাতি করতেই হয়, যেমন তুই অয়নকে নিয়ে করিস। বাড়ি থেকে ফিরে সুদীপ দীপাকে টাকা ফেরত দিতে গেলে দীপা বলল, তুই টাকাটা এখন রেখে দে, আমি পার্স আনতে ভুলে গেছি, কোথাও পড়ে টড়ে যাবে। বিকেলে হারুদার দোকানে অয়ন পারমিতা চা খেতে আসবে, আমিও থাকবো। তুই সেই সময় টাকাটা দিস, কেমন? প্রশ্ন করে সুদীপ। কেন? কেন জানি না, যা বলছি তাই করবি। কথাগুলো বেশ ঝাঁঝিয়ে বলল দীপা। দীপার কথায় সুদীপ আহত হলো। দীপা সুদীপের মুখের দিকে তাকিয়ে বলল,
আচ্ছা, তুই কেন বুঝতে পারিস না তোকে কেউ অপমান করলে কি ছোট ভাবলে আমি সহ্য করতে পারি না। তারপর মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করিস না প্লিজ। বিকেলে যথারীতি ওরা যখন চা খাচ্ছিল সেই সময় সুদীপ বলল, দীপা, তোর টাকাটা দে। হাত বাড়িয়ে টাকাটা নিয়ে দীপা পার্সে ঢুকিয়ে রাখল। চা শেষ করে উঠে যাবার সময় দীপা পারমিতাকে বলল, সুদীপ সেদিন সত্যিই টাকা নিতে ভুলে গিয়েছিল, বুঝলি পারমিতা? তোর সিক্স সেন্স ফেলিওর। পারমিতা আর কথা বাড়ায়নি। দীপা সুদীপকে বলল, দীপ, আজ ফ্রি আছি, চল তোর মেসটা দেখে আসি। তোকে মেসে যেতে হবে না, বারণ করলো সুদীপ। কেন? গেলে কি অসুবিধা আছে? ছেলেদের মেস তো, মেয়েদের না যাওয়াই ভালো। যেসব ছেলে মেয়েদের সঙ্গে প্রেম করে তারা কি মেয়েদের মেসে যেতে বারণ করে? জানতে চায় দীপা। সুদীপ দীপার কথাগুলো ভাবতে থাকে। 3 নম্বর রুমের রবীন্দার সঙ্গে তার প্রেমিকা সমাপ্তি প্রায় তো দেখা করতে আসে। কই, রবীন্দাকে তো কেউ কিছু বলে না। কি রে, কি চুপ করে অত ভাবছিস? তোদের মেশে কোনো মেয়ে আসে না? আসে, সমাপ্তি প্রায় রবীন্দার সঙ্গে দেখা করতে আসে। তবে তোর এত সংকোচ কিসের? বুকের কলজেটাকে শক্ত কর। সুদীপ এবার সাহসের সঙ্গে উত্তর দিল, যারা প্রেম করে তারা বারণ করে না। আমি তো প্রেম করি না, তাই তোকে বারণ করছি। কে বলে তুই প্রেম করিস না? তাহলে আমি যে তোর সঙ্গে এত ঘুরছি ফিরছি, চায়ের দোকানে চা খাচ্ছি, আড্ডা মারছি, ক্লাস ফাঁকি দিয়ে ম্যাডাম পার্কে বসে ঝালমুড়ি খাচ্ছি, আমার মতো যুবতী একটা মেয়ে তোর সঙ্গে অচেনা অজানা মিশে একা একা স্বেচ্ছায় যেতে চাইছে, সেটা বুঝি প্রেম করা নয়? তোর কাছে তাহলে প্রেম করা কেমন রে? অনার্সের ছাত্র হয়ে এখনও তুই ক্যাবলাই রয়ে গেলি। দীপার কথা শুনে সুদীপ নিশ্চুপ হয়ে যায়। মেশে ঢুকে আলো জ্বালাতেই দীপা চোখ বুলিয়ে রুমটা দেখে নিয়ে বলল, এত নোংরা কি করে থাকিস? খাতাটা টেবিলে রেখে কোমরের শাড়ির আঁচলটা জড়িয়ে বিছনা ঝেড়ে পরিষ্কার করে বই খাতাগুলো গুছিয়ে রেখে বলল, হাত ধোয়ার বেসিন কোথায়? রুম থেকে বেরিয়ে বাঁদিকের বারান্দায়, জানালো সুদীপ। হাত মুখ ধুয়ে এসে পার্স থেকে টাকাটা বের করে দীপা বলল, এটা রেখে দে। কেন? প্রশ্ন করে সুদীপ। আমি তো ধার নিয়েছিলাম। নিজের লোককে কেউ কখনো ধার দেয়? আমার টাকা কি তোর টাকা হতে পারে না? তোর কাছ থেকে যখন আমাকে সারা জীবন নিতে হবে, তখন সেটাও কি আমাকে ধার হিসাবে নিতে হবে? দীপার চোখের পাতায় ইলশে গুঁড়ির ছোঁয়া। সুদীপ দীপার মুখের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না। দীপা সুদীপের চিবুক তুলে ধরে বলে, আমার চোখে চোখ রেখে সত্যি করে বলতো, আমার প্রতি কি তোর কোনো দুর্বলতা নেই? আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখিসনি? কোনো দুর্বল মুহূর্তে আমাকে জড়িয়ে ধরতে কি তোর ইচ্ছা হয় না? আমি তোকে ভালোবাসি দীপ। প্রশ্ন শুনে সুদীপের কথা হারিয়ে যায়। তাকে কোনো মেয়ে যে ভালোবাসতে পারে সে সেভাবে ভেবে দেখেনি। তোকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবি তো? কি কথা? জানতে চায় সুদীপ। তোর বাড়ি আরামবাগে না অন্য কোথাও? আরামবাগের কাছাকাছি, উছলানয়। উছলান? শোনামাত্র দীপা খুশিতে উচ্ছল হয়ে বলল, আমার চোখ আমাকে কোনোদিন ঠকায়নি, বুঝলি দীপ? 12 বছর বয়স থেকে যার ছবি বুকের মধ্যে ধরে রেখেছি, সে কি কোনোদিন মিথ্যে হতে পারে? একদিন গভীর রাতে উদ্বাস্তু বিজলির আলোয় এক কিশোরীর চোখের আয়নায় যে কিশোরের মুখ বিম্বিত হয়েছিল তা আজও অম্লান ভাস্বর। সেদিনের ফ্রক পরা দ্বাদশী কিশোরী আজ তোর সামনে, অতসী হলুদ শাড়িতে সজ্জিতা বিংশতি তরুণী। সেই একই রকম বিজলির আলোয় উদ্ভাসিত পাশাপাশি দুটি মুখ। ইচ্ছা করে আবার নতুন করে রাঙিয়ে নি আমার মন, বলেই সুদীপের কপলে দীপা এঁকে দেয় চুমার আলিঙ্গন। চুম্বিত সুদীপ বলে, এ কী করলি দীপা? অন্যায় তো কিছু করিনি। প্রথম আলোর ছোঁয়ায় সুপ্ত কলির শুধু ঘুম ভাঙালাম। আমার নাম যে সুদীপা, সুদীপের জন্যেই সুদীপার সৃষ্টি। লোকে জানে আমি দীপা,
খাতায় কলমে আমি সুদীপা চৌধুরী। অবাক হবার কিছুই নেই। 8 বছর আগে তোর দীপা শ্বশুরবাড়িতে কাটিয়ে এসেছে প্রথম রাত, লোকে যাকে বলে কাল রাত্রি। পার্সের ভেতর থেকে একটা ছবি বের করে দীপা বলে, বলতো এটা কার ছবি? সুদীপ দেখল তারই কিশোর বয়সের ছবি। এ ছবি তোর কাছে কি করে এলো? প্রশ্ন করে সুদীপ। ছেলেরা ভুলে যেতে পারে, মেয়েরা সহজে ভুলতে পারে না। ছেলেদের সঙ্গে মেয়েদের এইখানেই তফাৎ। আজ থেকে 8 বছর আগে কাকুর বিয়ের দিন বর্ধমান থেকে লাস্ট বাসে মা বাবা বোনের সঙ্গে দেশে ফিরছিলাম। তোর বাবাও সেই বাসে ছিলেন। সেহারার আগে বাসের চাকা পাঞ্চার হয়ে গেল। বাতিল চাকা খুলে ভালো চাকা লাগাতে 20-25 মিনিট কেটে গেল। উচালানে যখন পৌঁছালাম তখন রাত 10টা পেরিয়ে গেছে। মা বাবা চিন্তা করছেন অত রাতে কিভাবে মঙ্গলপুর যাবেন। বাসের যাত্রীরা সকলেই বলছেন এত রাতে মেয়েদের নিয়ে মঙ্গলপুর যাবার ঝুঁকি নেবেন না, রাস্তাটা ভালো না। কিন্তু কোনো যাত্রী কোনো উপায় বাতলে দিতে পারলেন না। তোর বাবা বললেন, চৌধুরী মশাই, যদি আমার বাড়িতে রাতটা কাটিয়ে ভোরে বেরিয়ে পড়েন তাহলে কি খুব অসুবিধা হবে? বাবা ভয় পাচ্ছিলেন না সংকোচ বোধ করছিলেন জানি না, প্রথমে যেতে রাজি হচ্ছিলেন না। তোর বাবার বারবার অনুরোধে বাবা শেষ পর্যন্ত রাজি হলেন। তোর বাবা বললেন, চৌধুরী মশাই, আমার বাড়িতে আমার স্ত্রী একটি ছেলেকে নিয়ে একা থাকেন। আমার আজ ফেরার কথা নয়, সুতরাং রাত্রে আপনাদের কি খাওয়াতে পারবো জানি না, তবে ঘরে দুধ মুড়ি গুড় আছে, রাতটা কোনো রকমে কেটে যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা যখন বাক্স প্যাটরা নিয়ে তোদের ঘরে ঢুকলাম, তোর মা সব শুনে খুশি হয়ে বললেন, আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, আমি চা করছি। 1 ঘন্টার মধ্যে ডিমের ঝোল আলু সিদ্ধ ভাত হয়ে যাবে। আমার মা বাবা তোর মাকে অত রাতে কিছুতেই রান্না করতে দিলেন না। তোদের বাড়িতে সে রাতে সন্দেশ রসগোল্লা ছিল না, দোকান সব বন্ধ হয়ে গেছে। অতিথি সেবা ত্রুটিতে তোর বাবা আফসোস করতে লাগলেন। বাবা বর্ধমানে সীতাভোগ মিহিদানা কিনেছিলেন, তারই 2 প্যাকেট বের করে দিলেন। আমরা তৃপ্তি করে দুধ মুড়ি গুড় সীতাভোগ মিহিদানা খেয়ে গল্প করতে লাগলাম। তুই অ্যালবাম খুলে তোর উপনয়নের ছবি দেখালি। সেই সময় এই ছবিটা বিছনায় পড়ে গিয়েছিল। আমি বললাম, ছবিটা আমি নেব? তুই ঘাড় নেড়ে সম্মতি জানালি। পরের দিন সকালে চা খেয়ে যখন বেরোচ্ছি, তুই ক্যাডবেরির একটা প্যাকেট আমার হাতে দিয়ে বললি, বোনকে দেবে, তুমিও নেবে, একটাই ছিল আর নেই। আমার মা তোর মাকে বললেন, দিদি, ওই দেখুন, আমার মেয়েকে আপনার ছেলের খুব পছন্দ হয়েছে, ক্যাডবেরি দিয়েছে। তোর মা বললেন, ভালোই তো, বেটা আমাদের সম্পর্কটা পাকা করতে চাইছে, মনে আছে তোর? আমার কিন্তু সব মনে আছে। সুদীপ বলল, মেয়েগুলো হচ্ছে জন্ম পাকা, তাই তাদের সব মনে থাকে। দীপা বলল, মেনে নিচ্ছি তোর নিন্দের কথা, কিন্তু এটা ঠিক 8 বছর আগে সেই কিশোরীর বুকে ভালোবাসার যে বীজটা উক্ত হয়েছিল, সেটা আজ ফুলে ফুলে ঢাকা অপূর্ব এক বোগেনভিলিয়া। সুদীপ বলল, তোর যত কথা শুনছি অবাক বনে যাচ্ছি। তুই একটু আগে বললি বিয়ের পর কাল রাত্রিটা 8 বছর আগে তোর শ্বশুরবাড়িতেই কেটেছে, তাহলে আজ ফুলশয্যা রাতটা ব্যর্থ যায় কেন? রজনীগন্ধা গোলাপ না থাকুক, তোর বোগেনভেলিয়া তো আছে। যে আমাকে বলল ছেলেদের মেশে মেয়েদের না যাওয়াই ভালো, তার মাথায় এমন দুষ্টু ভাবনা হঠাৎ কি করে এলো? তাহলে ভালোবাসা তোর কাছে নেশা ছাড়া কিছু নয়? কথাটা কি ভুল বললাম দীপ? সুদীপ উত্তর দেয়, তাই যদি বললি তাহলে একটা শায়রিই অনুবাদ করে বলি। 2 বিপরীত হাওয়া উঠেছে, তুফান তারই ফলে। আমি একজন নওজোয়ান, তুমি কেন এত সুন্দর হলে? গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।